গাইজ, যদি ভিডিওতে আননোন ল্যাঙ্গুয়েজ আসে তাহলে এই সেটিংয়ে চলে এসো। এরপর অডিও ট্র্যাকে ক্লিক করে নিজের ভাষা সিলেক্ট করে নাও, তারপর ভিডিওটা এনজয় করো। তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, লিন পুরোপুরি নিজের ট্রেনিংয়ের উপর ফোকাস করে আছে। আর ঠিক অন্যদিকে অস্ট একাডেমিতে ম্যাজিক টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছিল, যেখানে লেনের ফোর্থ ব্রাদার রেনল্ড সব ম্যাচ জিতে ফাইনালসে পৌঁছে যায়। কিন্তু তার অপোনেন্ট ইয়াং তার সঙ্গে প্রতারণা করে তাকে হারিয়ে দেয়। আর নিজের ডমিনেন্স প্রমাণ করার জন্য ইয়াং লিনকে চ্যালেঞ্জ করে বসে। তাদের মধ্যে 10,000 গোল্ড কয়েনের শর্ত লাগানো হয়েছিল, যে জিতবে সেই এই রিওয়ার্ড পাবে। এখন এই এপিসোডের শুরুতেই আমাদের অস্ট একাডেমি দেখানো হয়, যেখানে সব ডিসাইপলরা শুধু লিন আর ইয়াংয়ের ম্যাচ নিয়েই আলোচনা করছিল। তাদের তো কিছুতেই বুঝে আসছিল না লিনের মধ্যে এমন কনফিডেন্স কোথা থেকে এলো যে সেই ইয়াংয়ের মতো এত পাওয়ারফুল একজনকে চ্যালেঞ্জ করে বসল। আর সবার কাছেই এখন পরিষ্কার হয়ে গেছে, এই ম্যাচে 10,000 গোল্ড কয়েনের বাজি ধরা হয়েছে। তারপর আমাদের অ্যারিনা দেখানো হয়, যেখানে প্রায় সব ডিসাইপল শুধু ইয়াংয়ের জন্য চিয়ার্স করছে। তাদের মতে ইয়াং একদম আনস্টপেবল। কিন্তু লিনের বন্ধুরাও চুপ করে বসে থাকেনি। তারাও লিনকে চিয়ার আপ করতে তার নাম ধরে ডাকতে শুরু করে। তারা বলছিল, আমাদের বন্ধু লিন অবশ্যই ইয়াংকে হারাবে। আর সেখানেই লিয়ানো এই ম্যাচ দেখার জন্য বেশ উত্তেজিত ছিল। তার মতে লিন একটা খুবই মিস্টিরিয়াস মানুষ, যে আজ পর্যন্ত কখনোই নিজের পাওয়ার্সের শো অফ করেনি। ঠিক তখনই ইয়াং লিনকে বলে, প্লিজ আমার সামনে ফালতু ট্রিক্স ব্যবহার করো না, না হলে আমার একটাই অ্যাটাকে হারবে। আজ আমি তোমাকে দেখাতে চাই আমি কতটা পাওয়ারফুল, যাতে ভবিষ্যতে তুমি আর কখনো আমার সাথে টক্কর দেওয়ার সাহস না করো। আর তারপরেই তাদের দুজনের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায়। ইয়াং নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ক্রিমসন ফায়ারবল তৈরি করে ফেলে, কিন্তু লিন অবিশ্বাস্য গতিতে সেই ফায়ারবলের অ্যাট্যাক ধ্বংস করে দেয়। এটা দেখে ইয়াং সঙ্গে সঙ্গে নিজের মুভ বদলে ফেলে। সে ব্লেজিং ইম্প্যাক্ট ব্যবহার করে লিনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। লিন বুঝতে পারে সে একটা ভয়ঙ্কর ফায়ার টর্নেডোর মধ্যে আটকে গেছে। ইয়াং ফায়ার এলিমেন্ট পুরোপুরি মাস্টার করেছিল, তবুও লিন কোনোভাবে একটা ফরমেশন ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ইয়াং থামার পাত্র নয়। সে ফ্লেম হুইপ দিয়ে আগে লিনের পা আটকে ফেলে, তারপর ক্রিমসন ফায়ারবল দিয়ে একের পর এক অ্যাট্যাক করতে থাকে। কিন্তু লিনও কম যায় না। সে তৎক্ষণাৎ নিজের আর্থ লান্সেস অ্যাক্টিভেট করে ইয়াংয়ের এই ভয়ঙ্কর আক্রমণকে কাউন্টার করে ফেলে। এটা দেখে ইয়াং নিজেই একটু শক হয়ে যায়, তুমি এই অ্যাট্যাক কাউন্টার করতে পারোই না। তারপর আবার সে ফায়ারবল রিলিজ করতে শুরু করে। আর ঠিক তখনই লিনো পাল্টা উইন্ড ব্লেড দিয়ে আক্রমণ করে। ইয়াং সেটা এড়াতেই নিচু হতেই লিন মুহূর্তের মধ্যে সামনে গিয়ে তাকে এক জোরদার ঘুষি মারে, আর তাতে ইয়াং ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়। লিনের বন্ধুরা এই মুভ দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। আর লিয়ান বলছিল, এই ছেলেটা 7 উইন্ড ব্লেড কত দারুণভাবে ব্যবহার করলো, অথচ এটা তো শুধু 3rd লেভেলের মেজ। এদিকে লিন দেখে ইয়াংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই সে তাকে বলে, হার মানো, না হলে অকারণে আহত হবে। ইয়াং বলে, যদি তুমি বলো তাহলে ঠিক আছে, আমি হার মানতে প্রস্তুত। কিন্তু সে আসলে লিনের ওপর স্নিক অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছিল। রেনা তখন তার ভাইকে সতর্ক করে, ও আবার চিটিং করতে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই ইয়াং ফ্লেম বাস্ট রিলিজ করে দেয়। কিন্তু লিন আগেই প্রস্তুত ছিল। সে স্টোন ওয়াল তৈরি করে ইয়াংয়ের এই চালও ব্যর্থ করে দেয়। এবার পাল্টা আক্রমণের পালা লিনের। সে আর্থ শ্যাটারিং ব্যবহার করে আশেপাশের পাথরগুলোকে আকাশে তুলে ফেলে। তারপর স্টোন শার্ডস দিয়ে ইয়াংয়ের ওপর একের পর এক আঘাত হানতে থাকে। ইয়াং ডিফেন্সিভ এনার্জি ব্যবহার করে এই আক্রমণ থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। লিনের ছোড়া পাথরগুলো তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। আর শেষ পর্যন্ত ইয়াং এই ম্যাচ হেরে যায়। এইভাবেই লিন বারুক এক দুর্দান্ত জয় অর্জন করে। তার বন্ধুরা ভীষণ খুশি হয়ে তার দিকে দৌড়ে যায়। লিয়ানো তার এই মুভ দেখে ইমপ্রেস হয়ে যায়। এই ছেলেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি ভালো। লিনের বন্ধুরা বলে, ভাই তুই তো কামাল করে দিয়েছিস, ইয়াং আর কখনো আমাদের পথে আসবে না। চল আজ এই খুশির দিনে ট্রেনিং বাদ দিয়ে আমাদের সাথে সময় কাটাও। আজ পুরো দিনটা আমাদের সাথেই কাটাতে হবে। আর অন্যদিকে ইয়াংয়ের চামচারা লিনের উপর ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তারা বলছিল,
একটা ম্যাচ জিতলেই তুমি মহান হয়ে যাবে না। আমাদের একাডেমিতে এমন অনেক জিনিয়াস আছে যাদের তুমি কোনোদিনও ক্যাচ করতে পারবে না। যদি তুমি সত্যি এত এবিলিটিজ আর সাহস থাকে তাহলে সরাসরি ডি জিশের সাথে লগাই করো। সে এতটাই পাওয়ারফুল যে 1 সেকেন্ডেই তোমাকে তোমার আসল জায়গা দেখিয়ে দেবে। আসলে তারা সেই ডি জিশের কথাই বলছিল যে ছিল লিয়ানের বড় ভাই। এদিকে ডোসান ইয়াংকে বলে, তুই ম্যাচ হেরে গেছিস, তাই নিজের 10,000 গোল্ড কয়েন প্রস্তুত রাখ। তারপর লিন নিজের বন্ধুদের সাথে সেলিব্রেট করতে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে আমাদের অনেক পাওয়ারফুল স্পিরিচুয়াল বিস্ট দেখানো হচ্ছে যারা ক্যারেজ টেনে নিয়ে যাচ্ছিল। প্রথম ক্যারেজটা ছিল ডোসানের। সে একটা খুবই ধনী পরিবারের সদস্য। সে লিনকে বলে, ভাই তুই ইয়াংকে যেভাবে হারিয়েছিস দেখে তো মজাই লেগে গেল। এই নাও, এই ম্যাজিক ক্রিস্টাল কার্ড নিজের কাছে রাখো। ইয়াংয়ের থেকে যে পুরস্কার জিতেছিস সব টাকা এতে অ্যাড করে দিয়েছি। রেনাল্ড খুশি হয়ে বলছিল, ভাই এখন তুই 10,000 গোল্ড কয়েন জিতে গেছিস, কিছুদিন তো একদম চিন্তামুক্ত থাকতে পারবি। লিনো খুশি হয়ে বলল, আজ রাতের দাওয়াত আমার পক্ষ থেকে, আমি তোমাদের সবাইকে ভালো খাবার খাওয়াতে চাই। তখন ডোসান বলল, ভাই এর জন্য আমি তোকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু আমি তোকে প্রথম দিনই বলেছিলাম যতদিন আমি তোর সাথে আছি ততদিন তোকে কোনো কিছুর জন্য পেমেন্ট করতে হবে না, তাই আজকের পার্টির বিল আমি দেব। লিন সত্যিই খুব ভালো বন্ধু পেয়েছে যারা তাকে কখনো কষ্ট দেয় না। যাই হোক, তারা এখন সিটি সেন্টারে পৌঁছে গেছে। এখন তাদের ঠিক করতে হবে আজ তারা কোথায় যাবে। ডসন বলছিল, ফিনলে সিটিতে দেখার মতো অনেক জায়গা আছে, কিন্তু তোমরা বলো কোথায় যেতে চাও। জর্জ বলল, আমি শুনেছি ফিনলে সিটির ওয়েস্ট সাইডে একটা অসাধারণ আর্ট ভেনিউ আছে, আর তার মধ্যে একটা হলো পারোকিজ গ্যালারি। বলা হয় জায়গাটা সত্যিই অসাধারণ। এই গ্যালারির নাম রাখা হয়েছে লেজেন্ডারি স্টোন কার্ভার পারোকেজের নামে। এটা শুনেই লিনো পারোকেজ গ্যালারি দেখার জন্য আগ্রহী হয়ে উঠল। রেনাল্ড বলছিল, আমার গ্র্যান্ডপা লামো এর কথা বলেছিল। পারোকেজের কাজ এতই অসাধারণ ছিল যে তার আর্টওয়ার্ক লাখ লাখ গোল্ড কয়েনে অকশন হতো। তার মতো মূর্তি কেউই বানাতে পারে না। জর্জ বলল, ইতিহাসে সবচেয়ে স্পেশাল হল 10টা মূর্তি, প্রতিটার দাম হাজার হাজার লাখ গোল্ড কয়েন, আর তার মধ্যে 3টে তো নিজে মাস্টার পারোকিজ বানিয়েছিলেন। তাকে ইতিহাসের সবচেয়ে ট্যালেন্টেড স্টোন কার্ভার বলা হয়। তার মতো জিনিয়াস আজ পর্যন্ত আর কেউ জন্মায়নি। তখন ডসন বলল, সিটিতে এত স্পেশাল জায়গা আছে আর তোমরা শুধু পাথরের মূর্তি দেখতে চাও? কিন্তু বাকিরা সেখানেই যেতে চাইছিল, তাই শেষ পর্যন্ত ডসনও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের ক্যারেজ পারোকিজ গ্যালারির সামনে পৌঁছে যায়, আর সবাই গ্যালারি এক্সপ্লোর করতে ভেতরে ঢুকে পড়ে। রেনাল্ড বলছিল, অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, আজ আমি এই আর্টিস্টিক পরিবেশ পুরোপুরি উপভোগ করব। তারা মেইন হলে পৌঁছে যায়, যেখানে মাস্টার পারোকেজের স্ট্যাচু ছিল। ডসন বলল, এটা তো শুধু শুরু, সামনে আরও অনেক অসাধারণ স্কাল্পচার আছে। তারা এগিয়ে যায়, আর ঠিক তখনই ডায়লেন রিং থেকে বেরিয়ে আসে। সে লিনকে বলল, 5,000 বছর পর আমি আবার পারোকেজকে দেখতে পাচ্ছি। পুরনো স্মৃতিগুলো এক মুহূর্তেই ফিরে এলো। লিন অবাক হয়ে জিজ্ঞেস করল, মাস্টার আপনি কি তাকে চিনতেন? ডায়লেন বলল, হ্যাঁ, আমাদের একটু আধটু পরিচয় ছিল, খুব গভীর বন্ধুত্ব না হলেও। এরপর তারা জেনারেল এক্সিবিশন হলে পৌঁছে যায়। ডসন বলছিল, এখানে থাকা স্কাল্পচারগুলো প্রায়ই ডিসপ্লেতে রাখা হয়, যাতে কেউ চাইলে বেড করে কিনতে পারে। যে সবচেয়ে বেশি দাম দেবে সেই পাবে, তবে এগুলো খুব বেশি স্পেশাল নয়। আর ঠিক অন্যদিকে গ্যালারির বাইরে এল্ডার হিলম্যানকে দেখা যায়, যিনি বারুক ফ্যামিলির প্রতি ভীষণ বিশ্বস্ত। তিনি কিছু কাগজে সাইন করে এক ব্যক্তির হাতে দিয়ে দেন। এরপর ডসন তাদের এক্সপার্ট হলে নিয়ে যায়। সে বলছিল, আগেরগুলো ছিল নবিসদের কাজ, কিন্তু এই হলটা আলাদা। এর পরেরটা হলো মাস্টার হল। ওখানে শুধু সেই সব এক্সপার্টদের কাজ রাখা হয় যারা স্কাল্পচারে মাস্টারি অর্জন করেছে। তারা মাস্টার হলে পৌঁছে যায়, আর সামনে থাকা মূর্তিটা সত্যিই অসাধারণ ছিল। রেনাল্ড বলল, এখানে তো খুব বেশি স্ট্যাচু নেই, আমি ভেবেছিলাম অনেক কিছু দেখতে পাবো। ডসন বলল, যারা সত্যিকারের মাস্টার তারা বেশি কাজ তৈরি করতে পারে না, তারা তখনই কিছু তৈরি করে যখন তারা সত্যিই অনুপ্রাণিত হয়। লিন গভীরভাবে মূর্তিগুলোর দিকে তাকিয়ে বলল, এই মূর্তিগুলো থেকে একটা অদ্ভুত এনার্জি অনুভব করছি, মনে হচ্ছে যেন এগুলো জীবন্ত। ডসন বলল, ভাই তুই তো সত্যি আর্ট বুঝিস। আমার বাবা বলতেন, আর্ট শুধু সেই বুঝতে পারে যার সেন্স খুব স্ট্রং। রেনাল্ড, তুই কি অনুভব করছিস? রেনাল্ড একটু ভেবে বলল, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই মূর্তিটা অন্যগুলোর চেয়ে অনেক বড়। এটা শুনে সবাই হেসে ফেলল। এরপর তারা গ্যালারি থেকে বেরিয়ে আসে, আর তখনই লিন তার আঙ্কেল হিলম্যানকে দেখতে পায়। সে বন্ধুদের বলল, তোমরা হোটেলে অপেক্ষা করো, আমি আঙ্কেলের সাথে দেখা করে আসছি। লিন দ্রুত হিলম্যানের কাছে পৌঁছে যায়। হিলম্যান বাকে দেখেই এত খুশি হয়ে যায় যে জোরে জড়িয়ে ধরে। লিন তো প্রায় শ্বাস নিতে পারছিল না। কেউ এত জোরে জড়িয়ে ধরতে পারে নাকি? তাতেও তার মন ভরেনি। সে লিনকে একটা জোরদার চড়ও মেরে দিল।
বেয়াদব, জানিস আমি তোকে কত মিস করেছি? লিন বলল, হ্যাঁ আঙ্কেল, আমিও আপনাকে অনেক মিস করেছি। আপনি ফিনলে সিটিতে কি করছেন? হিলম্যান একটু ইতস্তত করে বলল, এখানে আমার একটু কাজ ছিল, আর তোমার জন্য একটা ভালো খবর আছে। তোমার ছোট ভাই ওয়াটন ড্র্যাগন ব্লাড কনসেন্ট্রেশনে পৌঁছে গেছে। তাহলে তোমার ফাদার তার পরের ট্রেনিংয়ের জন্যে তাকে ও ব্রায়ান অ্যাডভান্সড ওয়ারিয়ার একাডেমিতে পাঠাতে যাচ্ছে। এটা শুনে হিলম্যানও খুশি হয়ে গেল। সে বলল, আমার মনে হয় এখন ফাদার একটু হলেও রিল্যাক্স করবে, না হলে তিনি সব সময় টেনশনে থাকতেন। যার ওপর হিলম্যান বলতে লাগলো যে এখন তো তিনি অনেক বেশি খুশি। সেদিন তিনি নিজেই আমাকে বলছিলেন যে তার 2 ছেলে ভীষণই ট্যালেন্টেড, তাদের মধ্যে একজন হবে ড্র্যাগন ব্লাড ওয়ারিয়ার আর আরেকজন হবে আর্নস্ট একাডেমির জিনিয়াস মেজ। ঠিক তখনই লিনের নজর পড়ল ক্যারেজে রাখা একটা স্ট্যাচুয়ের ওপর, যেটা একটু ঢেকে রাখা ছিল। সেটা দেখেই লিনের মনে পড়ল এটা তো তার ফাদারের সবচেয়ে প্রিয় স্ট্যাচুগুলোর মধ্যে একটা। আর তখনই লিন সঙ্গে সঙ্গে বুঝে গেল তার আঙ্কেল হিলম্যানের এখানে আসার আসল কারণটা কি। এখানে তার অন্য কোনো কাজ নেই, বরং সে এই স্ট্যাচুটা গ্যালারিতে বিক্রি করতে এসেছে। এদিকে হিলম্যান বলতে লাগল, এখন আর সেই দিন দূরে নয় যখন আমাদের বারুক ফ্যামিলি আবারও রিভাইভ হবে। তারপর সে খুব চতুরভাবে স্ট্যাচুয়ের ওপর দেওয়া কাভারটা ঠিক করে দিল, কারণ সে ভয় পাচ্ছিল কোথাও লিন বুঝে না ফেলে যে তাদের বাড়ির অবস্থা মোটেও ভালো না, না হলে লিন অযথাই আরও বেশি চিন্তায় পড়ে যাবে। কিন্তু লিন তো আগেই সব বুঝে ফেলেছিল। সে বলল, আঙ্কেল, আপনি এখানে কেন এসেছেন সেটা আমাকে ক্লিয়ারলি বলে দিন। পারুকস গ্যালারি তাদের স্কাল্পচার্সের জন্য বিখ্যাত, আর আপনিও একটা স্ট্যাচু নিয়ে এখানে এসেছেন। এখন এর উত্তর কি দেবেন? হিলম্যান কিছুই বুঝতে পারছিল না কি বলবে। ঠিক তখনই পারুকস গ্যালারির এক এমপ্লয়ি সেখানে এসে পৌঁছল। সে হিলম্যানকে বলল, আপনি যে স্কাল্পচার নিয়ে এসেছেন সেটা অনেকটাই এনশিয়েন্ট, কিন্তু যেভাবে এটাকে ডিজাইন করা হয়েছে সেটা আমাদের স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক নিচু লেভেলের। এই কারণেই আমরা আপনার স্ট্যাচু কিনতে পারবো না। এটা বলার পর সেই মহিলা হিলম্যানের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু হিলম্যান চিৎকার করে বলল, কেন, আমরা প্রাইসটা একটু নেগোশিয়েট করতে পারি না? আমাদের একটু টাকার দরকার। কিন্তু সে একটাও কথা শুনল না, আর এর ফলে হিলম্যান ভীষণভাবে হতাশ হয়ে পড়ল। এটা দেখেই লিন সঙ্গে সঙ্গে নিজের ম্যাজিক ক্রিস্টাল কার্ড তার সামনে এগিয়ে দিল। সে বলল, এর ভেতরে ৯৯০০ গোল্ড কয়েন্স আছে, প্লিজ আপনি এই কার্ডটা নিয়ে বাড়ি চলে যান। এটা শুনে হিলম্যান ভীষণ অবাক হয়ে গেল। সে লিনকে জিজ্ঞেস করল, তোমার কাছে এই ম্যাজিক ক্রিস্টাল কার্ড এলো কোথা থেকে? তখন লিন বলতে লাগলো, একাডেমিতে একটা ম্যাজিক টুর্নামেন্ট হয়েছিল, আর সেখানেই আমি এই পুরস্কারটা জিতেছি। এটা শুনে হিলম্যান খুশিও হলো, আবার ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে জিজ্ঞেস করল, তোমার কোথাও আঘাত লাগেনি তো? লিন হেসে বলল, আঙ্কেল, আপনি তো অযথাই আমার জন্য চিন্তা করছেন, আমার কিছুই হয়নি। তখন এল্ডার তাকে বলল, পরের বার যখন কোনো প্রতিযোগিতায় অংশ নেবে তখন নিজের লিমিট কখনো ক্রস করো না। কন্টেস্ট জেতার থেকে তোমার সেফ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হঠাৎ তার মনে পড়ল, এই ক্রিস্টাল কার্ডে তো ৯৯০০ গোল্ড কয়েন্স আছে। আর তখন আনন্দে সে আবার লিনকে জড়িয়ে ধরল। সে বলল, বাচ্চা, এত টাকা দিয়ে তো তোমার 2 বছরের টিউশন ফি চলে যাবে। আর ওদিকে লিন মনে মনে ভাবছিল, শুধু এই টাকাগুলো দিয়ে যদি আমার ফাদারের বার্ডেন একটু হলেও কমে যায়। এরপর এল্ডার হিলম্যানের সাথে দেখা করার পর লিন আবার তার একাডেমিতে ফিরে গেল। সেখানে মাস্টার ডেলেলন তাকে বলল, তুমি এত কষ্ট করে 10,000 গোল্ড কয়েন্স উপার্জন করেছ, তোমার নিজের খরচার জন্য টাকা থাকে না, কিন্তু টাকা পেতেই তুমি সব বাড়িতে পাঠিয়ে দিলে। বলো তো, তোমার খারাপ লাগছে না? আবার তোমার পকেট খালি হয়ে যাচ্ছে। লিন বলল, অবশ্যই সেই গোল্ড কয়েন্স আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমার ফ্যামিলির থেকে বেশি গুরুত্ব আর কিছু নেই। যাদের আমি ভালোবাসি, যাদের জন্য আমি চিন্তা করি, যদি এই টাকা তাদের কাজে লাগে তার থেকে ভালো আর কি হতে পারে? এই কথাগুলো শুনে মাস্টার ডেলালোনও একটু অবাক হয়ে গেল। তারপর সে লিনকে জিজ্ঞেস করল, এখন বলো, তুমি কোথায় যাচ্ছ? লিন বলল, আজ 3rd ইয়ার ফাইনালসের ম্যাচ। আমি শুনেছি ডিসিজিএ সেখানে পারফর্ম করবে, তাই আমি তার ফাইট দেখতে যাচ্ছি। আর এখন আবার আমাদের দেখানো হলো এরিনার দৃশ্য, যেখানে সবাই এই কন্টেস্ট দেখার জন্য ভীষণ উত্তেজিত। কেউ সিজিএর জন্য চিয়ার করছে, আবার কেউ তার অপোনেন্টের জন্য। এখানেই লিয়েনো এরিনাতে পৌঁছে গেছে। সে সোজা লিনের পাশে গিয়ে বসে পড়ল। লিন তাকে জিজ্ঞেস করল, এটাই কি তোমার বড় ভাই সিজিএ? লিয়ান বলল, হ্যাঁ, আমার ভাই এই আর্নস্ট একাডেমির নাম্বার 1 মনস্টার। তার অহংকার আর তার পাওয়ার কেউই হারাতে পারবে না। তবে আমি শুনেছি তার ওপোনেন্টও সাধারণ কেউ নয়। তার কাছে আর্থ আর উইন্ড ডুয়াল এলিমেন্টস আছে। তুমিও মাল্টিপল এলিমেন্টস পজেস করো, তাই এই লোকটাও তোমার মতোই পাওয়ারফুল হবে। চলো দেখি আজকের লড়াই কে জেতে। আর ফাইট শুরু হতেই সিজিএর ওপোনেন্ট তার আর্থ ল্যান্সেস ব্যবহার করে সরাসরি আক্রমণ চালিয়ে দিল, কিন্তু সিজিএ সঙ্গে সঙ্গে তার উইন্ড পাওয়ার অ্যাক্টিভেট করে এইদিক ওদিক লাফিয়ে সব অ্যাটাক ডজ করতে লাগলো।
এরপর সে তার উইন্ড ব্লেড টেকনিক ব্যবহার করে একের পর এক অসংখ্য স্ল্যাশ বর্ষণ করতে শুরু করল। সেই আক্রমণগুলো থামাতে ওপোনেন্ট তার সামনে ট্রিপল স্টোন ওয়াল তৈরি করে ফেলল। যদিও এই স্টোন ওয়াল ভীষণ শক্তিশালী, কিন্তু শিজি এর ওপর এর কোনো প্রভাব পড়ল না। সে একদম শান্ত ছিল। তারপর সে তার উইন্ড এলিমেন্ট ব্যবহার করে সরাসরি সেই ওয়ালে আঘাত করল। এই আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে স্টোন ওয়ালে ফাটল ধরতে শুরু করল। অপোনেন্ট মরিয়া হয়ে ওয়ালটা বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই স্টোন ওয়াল ভেঙে পড়ল, আর তাতে ব্যবহৃত এনার্জির কারণে সে নিজেও ক্লান্ত হয়ে পড়ল। অন্যদিকে লিন এটা দেখে অবাক হয়ে গেল। সে বলল, এই লোকটা বেসিক উইন্ড ব্লেড টেকনিককে একেবারে অন্য লেভেলে মাস্টার করেছে, যার ফলে সে এর পাওয়ার বাড়াতে পারছে। এমনকি মাস্টার ডেলালোনও শিজির পাওয়ার দেখে অবাক। সে বলল, বাচ্চা, সত্যি এই ছেলে একটা জিনিয়াস। তবে তার অপোনেন্টও কম নয়, সে অবশ্যই লড়াই করবে। এটা একটা এক্সেপশনাল ডুয়েল। তাই আমি চাই তুমি খুব মনোযোগ দিয়ে এটা অবজার্ভ করো, যতটুকু পারো নলেজ গেইন করো, ভালো করে লক্ষ্য করো ওরা কিভাবে তাদের পাওয়ার্স ব্যবহার করছে। আর এখন আমাদের দেখানো হলো লিনের ইমাজিনেশন ওয়ার্ল্ড, যেখানে লিন নিজেই তার সামনে দাঁড়িয়ে থাকা সেই অপোনেন্টের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। সে জিশের অপোনেন্টের জায়গায় নিজেকে ইম্যাজিন করল, আর এখন সে জিশের সাথে লড়াই করার জন্য প্রস্তুত। এখানে সে আর্থ শ্যাটারিং টেকনিক ব্যবহার করে জিশের ওপর এক ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে দিল, কিন্তু জিশের সঙ্গে সঙ্গে সেটাকে কাউন্টার করে ফেলল। তখন লিন তার উইন্ড এনার্জি ব্যবহার করে র্যাপিড ড্যাশ অ্যাক্টিভেট করল। এখন লিনের মাল্টিপল স্ল্যাশেস তার দিকে এগিয়ে আসছে জিশেকে আঘাত করার জন্য, কিন্তু জিশে সেই স্ল্যাশেসগুলোই নিজের সুবিধের জন্য ব্যবহার করল। সে তার উইন্ড ব্লেড টেকনিক দিয়ে ওই স্ল্যাশেসগুলোকে ব্লেডসে কনভার্ট করে ফেলল, আর এখন সেই ব্লেডস দিয়েই সে লিনের উপর একের পর এক আক্রমণ চালাতে লাগল। তখন লিনো উইন্ড ব্লেড টেকনিক ব্যবহার করে নিজেকে বাঁচাতে শুরু করল। সে উইন্ড ব্লেড শিল্ড অ্যাক্টিভেট করল, যার ফলে সেখানে এক বিশাল এক্সপ্লোশন হলো, আর জিশে যতগুলো ব্লেড পাঠিয়েছিল সব সেখানেই ডিস্ট্রয় হয়ে গেল। লিন বুঝে গেল এই লোকটাকে হারানো ভীষণ কঠিন, তাই এখন তাকে কম্বো টেকনিক ব্যবহার করতেই হবে। লিন একসাথে উইন্ড আর আর্থ এলিমেন্ট মিশিয়ে তার পাওয়ার্স ব্যবহার করতে শুরু করল, যার ফলে চারপাশে অসংখ্য পাথরে পিয়ের হতে লাগলো, আর সেগুলো পুরোপুরি উইন্ডের সাথে মার্জ হয়ে গেল। আসলে লিনের এই টেকনিকটার নাম স্টোন ডাস্ট টোম, আর এখন সে একের পর এক টর্নেডো তৈরি করে সরাসরি জিশের ওপর আক্রমণ চালিয়ে দিল। কিন্তু একটাও টর্নেডো জিশেকে ছুঁতেও পারল না। সে কোনো এফার্ট ছাড়াই সব অ্যাটাক ডজ করে ফেলল। তার মুখে একটা হালকা হাসি, যেন সে দেখাতে চাইছে, তুই আমার সামনে কিছুই নয়। ঠিক তখনই লিন আর্থ ল্যান্সেস ব্যবহার করে তার ওপর একটা সারপ্রাইজ অ্যাটাক করে দিল। একের পর এক অসংখ্য আর্থ ল্যান্সেস তৈরি হতে লাগল, যা জি শেকে আঘাত করার চেষ্টা করছিল। কিন্তু জি সেও কম ছিল না। সে খুব দ্রুত এদিক ওদিক লাফিয়ে লিনের সব অ্যাটাক নষ্ট করে দিল। এমনকি সে ওই আর্থ ল্যান্সেসগুলোর উপর দাঁড়িয়ে পড়ল, লিনের থেকে অনেকটা উঁচুতে। এই দৃশ্যটাই দেখিয়ে দিল তাদের দুজনের মধ্যে কত বড় একটা গ্যাপ রয়েছে। লিন এটা দেখে একটু অবাক হলেও সে এখনও হার মানেনি। সে আবার একটা টেকনিক ব্যবহার করল, অনেকগুলো পাথর তুলে জি শের দিকে ছুঁড়ে মারল। কিন্তু জি সে 1 সেকেন্ডের মধ্যেই একটা বিশাল এক্সপ্লোশন ঘটাল, আর সব পাথর চারদিকে ছড়িয়ে পড়ল। লিন জি শের এই ফর্ম দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। তখন জি সে বলল, তুমি অনেকগুলো মুভস ব্যবহার করেছ, আমার একটু এন্টারটেইনমেন্ট হয়েছে, এখন আমাকে তোমাকে এন্টারটেইন করার সুযোগ দাও। এটা বলেই সে উইন্ড ব্লেড চেইন টেকনিক অ্যাক্টিভেট করল, আর সাথে সাথে অসংখ্য উইন্ড চেইন তৈরি করে লিনের দিকে ছেড়ে দিল। এই অ্যাটাক ছিল ভীষণ ভয়ঙ্কর। লিন দ্রুত মাউন্ট স্টোন ওয়াল অ্যাক্টিভেট করল, যাতে সে নিজেকে বাঁচাতে পারে। কিন্তু জি সে তার উইন্ড চেইন দিয়ে সেই ওয়ালে একের পর এক আঘাত করতে লাগল, খুব দ্রুত সেটাকে ভেঙে ফেলছিল। এই শক্তিশালী আক্রমণ দেখে লিনের তো হুঁশি উড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই স্টোন ওয়াল টুকরো টুকরো হয়ে গেল, আর জি শের অ্যাটাক সরাসরি লিনের দিকে চলে এলো। আর ঠিক এই মুহূর্তে লিন ভয়ে তার ইম্যাজিনেশন থেকে বেরিয়ে এলো। তার যেমন অবস্থা ছিল ঠিক একই অবস্থা এখন জি শের অপোনেন্টের। জি শের উইন্ড চেইন এখন তার সামনে। সে জানে এই মুভ সে কাউন্টার করতে পারবে না, তাই সে চুপচাপ জি শের সামনে সারেন্ডার করে দিল। এটা দেখেই পুরো আরিনা গর্জে উঠল। সবাই জিশের প্রশংসা করতে লাগল। সবাই আগেই জানত এই ম্যাচে জয় জিশেরই হবে। অন্যদিকে মাস্টার ডেলেলন লিনকে বলছিল, জিশে উইন্ড ব্লেড চেইন টেকনিক ব্যবহার করেছে, এর মানে সে অলরেডি 4th লেভেলে পৌঁছে গেছে। ম্যাচ জেতার পর জিশে সরাসরি তার সিস্টার লিয়ানের কাছে গেল। সে বলল, চলো, তোমার এন্টারটেইনমেন্ট তো অনেক হয়েছে,
এখন নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। তারপর সে জোর করে লিয়ানকে নিজের সাথে নিয়ে চলে গেল। এখান থেকেই বোঝা গেল সে তার সিস্টারকে কন্ট্রোল করে, আর হয়তো এই কারণেই লিয়ান তাকে মনস্টার বলেছিল। এই ফাইট দেখার পর লিন ভীষণ হতাশ হয়ে গেল। সে বলল, সে আর আমার বয়সে তেমন কোনো পার্থক্য নেই। আমরা একই বয়সের হয়েও সে 4th লেভেলে পৌঁছে গেছে, আর আমি এত পরিশ্রম করার পরও এখনও 3rd লেভেলেই আটকে আছি। যদি এমনই চলতে থাকে তাহলে আমি কখনো গ্রো করতে পারবো না। ম্যাচ শেষ হওয়ার পর সবাই চলে যেতে লাগল, কিন্তু লিন এখনও সেখানেই বসে রইল হতাশ হয়ে। তার কাঁধে বারুক ফ্যামিলিকে রিভাইভ করার দায়িত্ব, আর তার জন্য র্যাপিড প্রগ্রেসই একমাত্র পথ। কিন্তু তার নিজের মতে তার প্রগ্রেস খুবই স্লো। যদি এমনই চলতে থাকে তাহলে আমি কখনো বারুক ফ্যামিলিকে গ্লোরিয়াস করতে পারবো না। আমি আমার ফাদারকে প্রাউড করতে চাই, কিন্তু এভাবে কিছুই সম্ভব না। এত পরিশ্রম করার পরও লিন নিজেকেই দোষ দিতে লাগল যে সে এখনও কোনো কিছুর যোগ্য না। ঠিক তখনই মাস্টার ডেলেলন তাকে বোঝাতে এলো। সে বলল, বাচ্চা, প্লিজ মন খারাপ করো না। আমি জিশের স্পিরিচুয়াল পাওয়ার চেক করেছি আর দেখেছি তার বয়স অনুযায়ী তার পাওয়ার 68 গুণ বেশি। এর মানে তোমাদের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারের গ্যাপ রয়েছে। তুমিও তার মতোই ট্যালেন্টেড, শুধু স্পিরিচুয়াল পাওয়ারে তুমি তাকে বিট করতে পারবে না। কিন্তু লিন এত সহজে হার মানার ছেলে না। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে অবশ্যই জিশেকে সারপাস করবে। তারপর মাস্টার ডেলোলনকে বলল, আপনার কাছে নিশ্চয়ই এমন কোনো উপায় আছে যাতে আমি আমার স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ করতে পারি। তখন মাস্টার ডেলোলন হেসে বলল, অবশ্যই, আমি একজন সেন্ট, এমন কিছু নেই যার নলেজ আমার কাছে নেই। আসলে 5000 বছর আগে আমি একটা ইউনিক মেথড ডেভেলপ করেছিলাম। যদি তুমি সেটা মাস্টার করতে পারো তাহলে 10 বছরের মধ্যে তুমি জিশের সাথে লড়াই করার মতো শক্তিশালী হয়ে যাবে, এমনকি সম্ভবত পাওয়ারের দিক থেকে তাকে ছাড়িয়েও যেতে পারো। এটা শুনেই লিনের মধ্যে আবার আশার আলো জ্বলে উঠল। সে জিজ্ঞেস করল, সেই মেথডের নাম কি? মাস্টার বলল, এর নাম দ্য ফ্ল্যাট ব্লেড স্টাইল। এর সাথেই আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় গাইজ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।